আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 1.1 এর 3 নম্বর কোশ্চেনগুলো। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে বলে দেওয়া আছে এই নিচের এই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তা এখানে আমরা আগে তার সাধারণ যে মৌলিক গুণনীয়ক আছে তা নির্ণয় করব, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো এখানে দেখো, আমরা শুরুতেই এই ক নাম্বারটা 147 এর বিষয়টা দেখিয়েছি। প্রথমে তাকে আমরা 3 দ্বারা ভাগ করেছি। 3 দ্বারা ভাগ করলে হয় 49, তারপর 7 দ্বারা ভাগ করলাম, আবার হয় 7 7 49। যেহেতু এটা একটা মৌলিক গুণনীয়ক, তাই এটা নিয়ে আর কোনো কাজ করার কোনো দরকার নেই। আশা করি এই অংশটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং খুব ইজি। আবারও বলি, এই 3 দ্বারা প্রথমে ভাগ করলাম, কারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করব। এটা কত হচ্ছে? 147 কে ভাগ করলে কত হচ্ছে? 49। আবার এই 7 দ্বারা 49 ভাগ করলাম, হয় 7। যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাই কোনো কিছুতে ভাগ যাবে না, তাহলে এখানেই আমার শেষ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা ঠিক এই 147 কে আমরা এই তার সংখ্যাগুলো, ওই মৌলিক গুণনীয়কগুলো, এগুলো আমরা লিখে ফেললাম। অর্থাৎ এই 3, দেখো আশা করি বুঝতে পারছো, 3 7 এই 7। তো আমরা পর্যায়ক্রমে এগুলো এভাবে লিখলাম। লিখার পর এবার আমরা তাকে জোড়া জোড়া বর্ণগুলো লিখবো। যেমন 3 এখানে সে সিঙ্গেল, তাই সে এখানে 3 রয়ে গেল। বাট দেখো 7 দুইটা কাপল, তাই এটাকে ব্র্যাকেটের মাধ্যমে কাপল দেখালাম। তো এখন আমাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে উৎপাদক 3 জোড়াবিহীন। দেখো এই 3 কিন্তু জোড়াবিহীন। লক্ষ্য করো, 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অর্থাৎ 3 জোড়াবিহীন, এই 3 যদি আরেকটা 3 থাকতো, মানে আরেকটি এক্সট্রা 3 থাকতো, তাহলে এটা পূর্ণবর্গ হতো। বাট আফসোস, এটা নেই, 3 নেই। তাই আমরা এখানে, সুতরাং আরেকটা 3 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাই 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হতো? পূর্ণবর্গ হতো। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি উত্তর 3, অর্থাৎ 3 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই অংশটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা তারপরে কোশ্চেনটি আমরা আবার লিখলাম, এই 384। তো দেখো, এই 384 কে প্রথমে 2 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি একটু কালার ব্যবহার করি, এই ভাগ করলে হচ্ছে 192। আবার 192 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 96। আবার এই 96 কে 2 দ্বারা ভাগ করলে হয় 48। এই 48 কে 2 দ্বারা ভাগ করলে হয় 24। 24 কে 2 দ্বারা ভাগ করলে হয় 12। আবার 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। 6 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 3। দেখো 3 মৌলিক সংখ্যা, তাই আর কেউ এটা দ্বারা সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই যে আমরা সংখ্যাগুলো পেয়েছি, মৌলিক গুণনীয়কগুলো, এটা আমরা পর্যায়ক্রমে লিখবো। তো আমরা এটাকে এইভাবেই লিখবো, এই যে 384 কে লিখবো এই 2 2 2, যতগুলো 2 আছে আমরা এগুলো ক্রমান্বয়ে লিখবো। দেখো এই সবগুলো 2 আমরা এখানে এই ক্রমান্বয়ে লিখলাম, প্লাস এখানে 3 এখানে আছে, এইটা এখানে লিখলাম। শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পারছো। এবারে কাজ থাকবে কাপল কাপল, মানে জোড়ায় জোড়ায় নেওয়া। তো দেখো আমরা এখানে জোড়া জোড়ায় নিলাম, এই 2টা জোড়া মিলে একটি, আশা করি বুঝতে পারছো, একটি। আবার এই 2টা জোড়া মিলে এই জোড়াটি, এই 2টা জোড়া মিলে এই জোড়াটি। বাট এই 2 কিন্তু জোড়া মিলতে পারলো না, এই 3ও জোড়া মিলতে পারলো না। তো এখানে তোমাদের বোঝানোর জন্য স্পষ্টত করে আবার দিয়ে দেওয়া আছে। দেখো এই ব্র্যাকেটের মাধ্যমে কাপল বর্ণ দেখালাম, জোড়া বর্ণ, এখানেও জোড়া, এখানেও জোড়া। বাট এই এখানে 2 সিঙ্গেল, এই 3ও সিঙ্গেল, তাই তারা কি জোড়া হলো না, কাপল হলো না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে এই যেই এখানের উৎপাদক 2 এবং 3 জোড়াবিহীন, এই 2 এবং 3 কি জোড়াবিহীন। যদি 2 ও 3 জোড়ায় থাকতো, আবার বলি কি জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, তাহলে পূর্ণবর্গ হতে পারতো। সুতরাং 2 ইন্টু 3, তাকে কি 3 দ্বারা হচ্ছে 6, অর্থাৎ 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে, অন্যথায় সম্ভব নয়। তাহলে উত্তর 6। আশা করি এই অংশটা বুঝতে পারছো, এই কথাটার মানে কি। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। কেউ যদি না বোঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে,
আমরা চেষ্টা করব অঙ্কটি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এখানে দেখো এই তোমার হচ্ছে 1470, আমরা এটাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব। এটাকে 2 দ্বারা যদি ভাগ করি 1470 হয় এই 735, এটাকে 3 দ্বারা ভাগ করলে হয় তোমার এই 245, তাকে আবার 5 দ্বারা ভাগ করলে হয় 49, 49 7 দ্বারা ভাগ করলে হয় 7। 7 যেহেতু মৌলিক তাই আর কোনো সংখ্যা দ্বারা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা মৌলিক গুণনীয়কগুলো দেখে নিচ্ছি। এবার মৌলিক গুণনীয়কগুলো আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এই যে এই 1470 এটা লিখতে পারি, লক্ষ্য করো, এই 2, এই 3, এই 5, এই 7, 7 দুইটা 7, আমরা এটা পর্যায়ক্রমে সাজিয়ে লিখেছি। তো এখন আমরা লিখবো, দেখো এখানে এই উৎপাদক এই 2, 3, 5 জোড়াবিহীন, এই দুইটা কিন্তু জোড়, তাই আমি জোড়াবিহীনটা নিয়ে এখানে কাজ করব। লক্ষ্য করো এখানে যদি এই 2, 3 ও 5 যদি জোড়ায় থাকতো তাহলে পূর্ণবর্গ হতো, অর্থাৎ সুতরাং এই আমার 2, 3, 5 গুণ করলে হয় 30, দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি উত্তর হবে 30। এবার শিক্ষার্থীরা তারপর কোশ্চেনটা আমরা একটু সলভ করি, দেখি যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো এটা হচ্ছে 23,805, এটা যেহেতু জোড় সংখ্যা নয় তাই 2 দ্বারা ভাগ যাচ্ছে না, প্রথমে 3 দ্বারা ভাগ করতেছি, 3 দ্বারা ভাগ করলে মান হচ্ছে 7,935, তাকে আবারও 3 দ্বারা ভাগ করলে হয় 2,645, তাকে আবারও 5 দ্বারা ভাগ করলে হয় 529, এবার তাকে 23 দ্বারা ভাগ করলে হয় 23। আশা করি তোমরা বুঝতে পারছো এই যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার সিস্টেমটা, এটাকে আমরা লিখি, অর্থাৎ 23,805 কে লিখতে পারি মৌলিক সংখ্যাগুলো। দেখো এই দুটো জোড় আছে তাই এখানে জোড় লিখলাম। দেখো 5 সিঙ্গেল, এখানে 5 সিঙ্গেল রইলো, আর 23 এই দুইটা কাফল, এই দুইটা কাফল। তাহলে এখান থেকে আমরা সহজে একটি সিদ্ধান্ত নিতে পারি যে এখানে এই যে উৎপাদক 5 এইটা হচ্ছে শুধু জোড়াবিহীন। আশা করি বুঝতে পারছো। সুতরাং এটা যেহেতু জোড়াবিহীন, এটাকে যদি 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, অর্থাৎ তার সাথে আরো একটি 5 থাকতো, পূর্ণবর্গ হতো। তো এখানে আমরা তাই লিখবো, সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ উত্তর হবে 5। এখানে ছিল এই 4টি কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা এই বিষয়টি খুব সহজে বুঝবে। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা এবার তারপরে কোশ্চেনটা সলভ করব, আশা করি তোমরা এটা বুঝবে। একই অঙ্ক, এখানে বলছে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, ঠিক আগের মতোই সংখ্যাগুলোই একই, আমরা এখানে পর্যায়ক্রমে এটা ভাগ দেখতেছি, তোমরা যদি বোঝো। দেখো এখানে কথাটা ঠিক আগের মতোই হবে, আমরা অঙ্কগুলো দেখে দিচ্ছি। দেখো এই 972 কে প্রথমবার 2 দ্বারা ভাগ করলাম হয় এই 486, তাকে পুনরায় 2 দ্বারা ভাগ করলে হয় 243, তাকে 3 দ্বারা ভাগ করলে হয় 81, তাকে আবার 3 দ্বারা ভাগ করলে হয় 27, তাকে আবার 3 দ্বারা ভাগ করলে হয় 9, এই 9 কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, অর্থাৎ 3 নং। এইভাবে আমরা সবগুলো লিখলাম। এবার লিখার পর আমরা উৎপাদকগুলো কি জোড়া সম্পূর্ণটা সাজাবো। যেমন এই দুটা এক জোড়া, এই দেখো আমি লিখে ফেললাম 2, 2, 2, 2 লিখলাম, 3, এই 3 হচ্ছে 5টি, আমরা 5টি 3 লিখলাম। 5টি 3 লিখার পর আমার কাজ থাকবে জোড়া জোড়া সাজানো। তো জোড়া জোড়া সাজানোর জন্য এখানে দেখো এই দুইটি এক জোড়া পেলাম, এই দুইটি আরেক জোড়া পেলাম, এই দুইটি আরেক জোড়া পেলাম, এইটা খালি রয়ে গেল। অর্থাৎ দেখো 2 এক জোড়া, 3 এক জোড়া, 3 এক জোড়া, শুধু 3 খালি। এখানে উৎপাদক 3 জোড়বিহীন, তাই অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে এই 3 চলে যাবে, 3 দ্বারা ভাগ করলে এই 3 চলে যাবে, মানে নাই, অর্থাৎ তখন আবার এগুলো জোড়া হয়ে যায়। সুতরাং 3 দ্বারা ভাগ করলেও সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে। শিক্ষার্থীরা আমরা আশা করি বুঝাতে পেরেছি। আসো পরের কোশ্চেনটি আমরা দেখতেছি। শিক্ষার্থীরা এই যে বিষয়টা এখানে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখেছি, সেম আগের মতোই, তাকে আবারও তোমরা এটাকে তোমরা 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে এই 4056, এটা হয় 2028, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 1014, তাকে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 507, তাকে 3 দ্বারা ভাগ করলে হয় 169, তাকে 13 দ্বারা ভাগ করলে হয় 13। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কাজ করব কি, এই যে উৎপাদকগুলো আমরা সিরিয়ালে লিখবো। উৎপাদকগুলো হচ্ছে কত, এই দুইটা জোড়গুলো পাশাপাশি লিখতে ফেলছি। দেখো জোড়, এই 2 জোড়া 9, এই লক্ষ্য করো 13, দুইটা জোড় 3 জোড়া 9। তাহলে দেখো এখানে 2 এবং 3 জোড়াবিহীন,
সুতরাং তাকে 2 এবং 3 গুণ করলে হয় 6, অর্থাৎ 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার শিক্ষার্থীরা দেখো, আমরা এই কোশ্চেনটা এটা খুব সহজেই সলভ করতেছি। এই 21,952 কে 2 দ্বারা ভাগ করাতে এই হচ্ছে 10,976, তাকে আবার 2 দ্বারা ভাগ করলে 5,488, এইভাবে আমরা 2 দ্বারা ভাগ করলাম 2744, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 1372, এটা আবার 2 দ্বারা ভাগ করলে 686, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 343। এই 343 কে এবার 7 দ্বারা ভাগ করব, ভাগ করলে 49, 49 এর 7 দ্বারা ভাগ করলে হয় 7। অর্থাৎ এই যে কোশ্চেনটি দেখো, এখানে আমরা এই মৌলিক উৎপাদকগুলো আমরা ক্রমান্বয়ে লিখব। এই দেখো দুইটা সবগুলো লেখার পর এই জোড়া জোড়া সাজালাম। দেখো এই জোড়া জোড়া সাজলে শুধু 7 জোড়া হচ্ছে না, তাহলে এখানে 7 জোড়া বিহীন। সুতরাং এই 7 যদি 7 দ্বারা ভাগ করে ফেলি কাটাকাটি হয়ে যাবে, আর প্রয়োজন নেই, তাহলে সবগুলো জোড়াই হয়ে যায়, অর্থাৎ 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব। দেখো এখানে বলছে এই যে 5 নম্বর কোশ্চেনটি, এখানে বলছে এই 4,639 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, ধরো কোন ক্ষুদ্রতম, এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে। তাহলে সিম্পলি আগের মতো ভাগ প্রক্রিয়া আমরা অঙ্কটা সলভ করব। সলভ করার পর যা হবে দেখো, তাও তোমাদের সুবিধার্থে একবার আমি এটা এখানে ভাগ করে দেখাচ্ছি। এই প্রথমে জোড়া জোড়ায় নিবা, নেওয়ার পর এখানে দেখো প্রথমে এই 6 দিলাম, 6 6 36, স্কোয়ার করলে হয় অর্থাৎ 6, বিয়োগ করলে এখানে মান হচ্ছে এখানে বরাবর 10 নামে, এই পাশে কি টান দিবা, এই 6 এর দ্বিগুণ এখানে যা হয় তাই লিখবা। 6 এর দ্বিগুণ হচ্ছে এখানে আমরা জানি 12, এই 12 লিখলাম, এবং পরবর্তীতে এই যে জোড়াটা এখানে নামবে, এক জোড়া এখানে নামবে, 39 হয়। এখন এই 12 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেটা গুণ করলে এইটা এর সমান বা তার কাছাকাছি মান হয়। এটা গুণ করলে হয় এই তোমার 1024। তাহলে 1024 কে আমরা যদি 8 দ্বারা লিখি, এটা হচ্ছে 1024 এখানে লিখলাম। লিখলে যদি বিয়োগ করি, বিয়োগ থাকতেছে 15, অর্থাৎ যদি 15 না থাকতো তাহলে কিন্তু এখানে 68 পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে লক্ষ্য করো এই 15 বিয়োগ করলে এই বিয়োগফলটি পূর্ণবর্গ হবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সর্বশেষ কোশ্চেনটি আমরা সলভ করব। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এটা একটু ইন্টারেস্টিং এবং এটা একটু জটিল। তো আমরা খুব সহজে বোঝানোর চেষ্টা করব, তোমরা মনোযোগী হবে। এটা সর্বশেষ যেহেতু অঙ্ক, এখানে দেখো এই 5,605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সেম ঘটনা আগের মতোই। এটা এই 56 এবং 05, এটার জন্য আমরা এই জোড়া জোড়া নিতে হবে। তারপর আমরা এখানে প্রথমে 7 দ্বারা ভাগ করব, 7 7 49 হয়, তোমরা এটা বুঝতে পারছো। 49 থেকে বিয়োগ করলে হয় 7, আমরা এখানে লিখব। এই 7 এর দ্বিগুণ এখানে লিখবো, 7 দুগুণে 14। আশা করি বুঝতে পারছো। এই 14 এখানে লিখে ফেললাম, তারপর এখানে 05 নামলো, তারপর এখানে আবার 4 দিলাম। 4 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এই 14 এর সাথে 4 যদি লিখি, মানে 4 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে হচ্ছে 16, হাতে আছে 1, 16 একে 17, আর 4 একে 5, অর্থাৎ 576 হয়। 576, তাহলে এটা কত হয়, 4 দ্বারা গুণ করলে, তাই 4 দেব, বিয়োগ করলে হয় এই 129। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই যে 74টা কিন্তু পূর্ণবর্গ। এখন এর সাথে কত যোগ করলে মানে 75 বর্গ হবে। তো এই কারণে আমি 74 এর নিকটবর্তী সংখ্যা 1 বাড়ালাম, 75 নেব। এটাই বলছি, যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষে 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই যে মোট সংখ্যাটা এই 5, লক্ষ্য করো 5605, এই যে 5,605 এর সাথে একটি ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন তার বর্গমূল নির্ণয় করা যাবে। অর্থাৎ এই যে 74 বলছি তার সাথে 1 যোগ করে 75 তৈরি করতে হবে। 1 যোগ করে 75 তৈরি করলাম, এই অংশটা ইম্পর্টেন্ট। দেখো তো এই যোগ করার পর তারপর 75 এর বর্গ আমরা 75 গুণ দিলে হয় এই 5,625। আশা করি বুঝতে পারছো। এই 5,625 কে বিয়োগ দেব এই যে আমার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা, এটা হচ্ছে কত, এই 5,605, বিয়োগ দিলে হয় 20।
এই 20 যদি আমি যোগ করি অর্থাৎ 5605 এর সাথে যোগ করলে এটা 5625 হবে, তখন তা যোগ করলে পূর্ণবর্গ হবে। সুতরাং আমরা এই কথাটা সুন্দর করে লিখে ফেলবো এবং আশা করি সম্পূর্ণ করে লিখে আসছে, তোমরা এইভাবেই লিখবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।